জার্মানির সর্বশেষ পর্বে আজকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কিছু জায়গা ঘুরে দেখব। আজকে আমার সর্বশেষ স্টে। আমি আজকে রাতের ফ্লাইটে প্যারিস চলে যাচ্ছি ইনশাল্লাহ। সো আমরা কিছু সুন্দর জায়গা ঘুরে দেখব আর কিছু মজার মজার খাবার দাবার খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটার সাথেই থাকুন। সো ফাইনালি সব কিছুরই একটা শেষ হয়। সো আমারও আজকে এই মুহূর্তের জার্মানির জার্নি এখানে শেষ হবে। সো আমার হোটেলটা আমার কাছে এইটা ছিল আমার গত 5 দিন আমার বাসা। সো বাসা থেকে আমি আপনাদেরকে যদি আমার ভিউটা দেখাই দিনের বেলা, এইটা হচ্ছে ডিজেড ব্যাংক, খুবই হাই রাইজিং একটা বিল্ডিং। এদিকে হচ্ছে কমার্শিয়াল সব স্কাইস্ক্রেপার্স এবং এখানে খুব সুন্দর তুষারপাত হয়েছিল গতকালকে, তার আগের দিন। আজকে তুষার একটু গলতে শুরু করেছে, কারণ আজকে প্রায় 3 দিন পরে সূর্য উঠেছে, ওখানে রোদ দেখা যাচ্ছে। সো আমি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি, হোটেলে চেক আউট করার সময় হয়ে গেছে। আমি বের হয়ে বাকি গল্প আপনাদের সাথে করছি। আনটিল নেক্সট টাইম। তো চেক আউট করতে করতে দুপুর হয়ে গেছে, যেহেতু এখন খাওয়া দাওয়া করে নিয়ে আগে একটু আমার পিছনের এই যে টার্কিশ রেস্টুরেন্টটাতে আমি গত 2-3 দিন যাবত খাওয়া দাওয়া করেছি, এখানে একটু খাওয়া দাওয়া করি। সো উই হ্যাভ আওয়ার মিল। দিস ইজ বিফ, পটেটো, tomato, carrots, all right, carrots, paprika, and this one is salad, this one is bread. Thank you. আমি আজকে কয়দিন পরে খেতেছি আমি জানি না, কারণ বাইরে আসলে খুব একটা রাইস টাইস খাওয়া হয় না। তো এটা একটা ব্রেড, ব্রেডের সাথে দেখি এখান থেকে একটা বিফ আলু নিয়ে খেয়ে দেখি। যদিও এটাকে বলা হয়েছে যে বিফ তরকারি, বাট আমার কাছে এটা মাছের তরকারি মনে হইতেছে, মানে টেস্ট খুব একটা ভালো না। লোকেরটা কালার খুবই সুন্দর, খাবারটা দেখতে খুবই ভালো লাগতেছে, বাট আমার কাছে এটা বিফ ফ্লেভার পাইনি। আমি জানি না আলুটা কি ডিফারেন্ট ফ্লেভার কিনা, বিফটা ট্রাই করলে বোঝা যাবে আর কি। সো আমি একটু এই রুটিটাকে বাঙালি স্টাইলে ঝোলে ভেজে একটু খাওয়ার চেষ্টা করি। এই বাইটটা ভালো ছিল। সো এখন মোমেন্ট অফ দ্য ট্রুথ। আমি রুটির সাথে খাইতে তো আমার কাছে মাছের তরকারি লাগছে, এখন আমি ভাতের সাথে একটু খাইয়ে দেখি। তাদের রাইসগুলো খুবই বড় বড় এবং মোটা চালের রাইস। ভাতের সাথে আমি একটু স্যালাড, বিফ, আলু নিয়ে একটু ট্রাই করে দেখি। না ভাই, আপনারা হয়তো বলবেন না আমি এগুলো কি রিভিউ দিই, বাট আমার কাছে আমি মাছের তরকারি লাগতেছে। লুক এট দ্য টেক্সচার অফ দিস ফুড। বাট আমার মনে হয় কি বিফগুলো আলাদা কোথাও ছিল, আর আলুগুলো হচ্ছে এটা একটা মাছের তরকারি, মাছের তরকারি থেকে আলু তুলে দিছে, আর বিফগুলো আলাদা কোনো প্লেট থেকে তুলে দিছে। নট রেকমেন্ডেড। লাইক আমার খাওয়া দাওয়া শেষ করার পরে ওই যে ছেলেটা সার্ভ করছে আমাকে, সে আমাকে বলতেছে, ব্রাদার ডু ইউ ওয়ান্ট টি? আমি বললাম আমি তোমাদের চা তো কখনো ট্রাই করি নাই। পরে বলতেছে প্লিজ হ্যাভ এ সিট। আমি বিল টিল দিয়েই ফেলছি, দেওয়ার পরে আমাকে বলতেছে যে প্লিজ হ্যাভ এ সিট। বইলা সে চা নিয়ে আসলো, একটা টার্কিশ চা। কাপটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে, মানে লাইক কাপটা খুবই সুন্দর। সো আমি এক চুমুক দিয়ে দেখি। একদম র চা পাতির একটা ফিল আছে, কেক আছে, আর ভালো। এটা টার্কি রেস্টুরেন্ট, তো তুরস্ক তো মূলত চায়ের জন্য বিখ্যাত, মানে ওরা প্রচুর চা খাইতে পারে। আমি এখানে রেস্টুরেন্টে যখনই আসি আমি দেখি তো মানুষজন ধুমায় চা খাইতেছে। এখানের যে স্টাফরা আছে সেই স্টাফরাও চা খায় রেগুলার। This one is good.
আমার ট্রাম চলে আসছে। আমি এখন হপ ওয়াখা একটা সেন্ট্রাল শপিং সেন্টার আছে, মল এরিয়া, সেন্ট্রাল পয়েন্ট অফ ফ্র্যাঙ্কফুর্ট, ওইখানে যাব। ওইখানে খুবই ভাইব্রেন্ট কিছু দৃশ্য আমি দেখলাম গুগল ম্যাপে, যখন সার্চ করলাম, গুগল করলাম। তো ওইটা একটু ঘুরে দেখে আসি। সরি, আমি এখন আছি হপ ওয়াখাতে। হপ ওয়াখা যদিও বানানটা একটু অন্যরকম, HAUPTWACHE, বাট এটা উচ্চারণ হয় হপ ওয়াখা। এইটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের বিজিয়েস্ট সেন্ট্রাল স্কোয়ারগুলোর মধ্যে একটা, মানে একটা বলতে গেলে এইটাই। এবং এইটা 1800 শতাব্দীর দিকে বারক গার্ড হাউসের নামে এই জায়গাটার নাম করা হয়। এবং পরবর্তীতে এইখানে দুইটা ইন্টারচেঞ্জ আছে, একটা হচ্ছে ইউভ্যান এবং আরেকটা হচ্ছে এসভ্যান। এবং এইটা সিটির একদম মানে ট্রু নার্ভ সেন্টার অফ দ্য সিটি যেটাকে বলা হয়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা চার্চ, এইখানে চার্চ আছে। আবার দূরে আপনারা যদি দেখতে পান, দূরে এখানে মডার্ন আর্কিটেকচারও আছে। আর নিচে হচ্ছে সাবওয়ে স্টেশন, এই দিক দিয়ে গেলে দুইটা সিঁড়ি আরও নামলে নিচে সাবওয়ে স্টেশন, ওখানে পিজা হাট দেখা যাচ্ছে, KFC আছে। এই জায়গাগুলোতে আপনার প্রচুর মানুষের ভিড় লেগে থাকে। বাট সিন্স এইটা এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি পর্যন্তই মূলত এই এলাকাটা একদম মোটামুটি নিরিবিলি থাকে বলা চলে। তারপর থেকে আবার ব্যস্ততা শুরু হয় সবাই আবার এই সময়টা মূলত তারা ভ্যাকেশন হিসেবে পালন করে আর কি। সবাই ঘুরতে যায় বিভিন্ন দেশে, স্পেন, পর্তুগাল। একটু আগে আমি কথা বলতেছিলাম একজনের সাথে, তখন সে আমাকে বলতেছে যে সে স্পেনে 2 সপ্তাহের জন্য তার পরিবারের সাথে যাওয়ার প্ল্যান করছে। আবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি একটু আগে জানতে পারলাম যে এখানে আপনার হচ্ছে ওই জিনিস ক্যারি করাটা এক ধরনের লিগ্যাল বলতে গেলে। আপনি ওই জিনিস বলতে গেলে এখন এটা তো নাম মুখে বলা যাবে না, এটা হচ্ছে আপনার 25 গ্রাম পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন। বাট 25 গ্রাম যে আপনি ক্যারি করতে পারবেন, এটার মধ্যে শর্ত হচ্ছে আপনি ওটা কোনো স্কুল এরিয়া বা কিন্ডারগার্টেন ওটার আশপাশের 100 মিটার পেরিমিটারের মধ্যে আপনি থাকতে পারবেন না। মানে 100 মিটারের মধ্যে আপনি যদি থাকেন সেটা একটা ক্রিমিনাল অফেন্স হবে এবং আপনাকে ওইটার জন্য জেল জরিমানাও করা হইতে পারে আর কি। তো এই যে দেখেন এখানে পাখি হাঁটতেছে, এই গাছগুলোর সব পাতা পড়ে গেছে, কারণ এখন এই গাছে পাতা থাকার কথা না। সো মানুষ এখানে যে যার মতো হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কেউ কাউকে বদার করে না, কেউ কাউকে বিরক্ত করার নেই। আপনারা যারা চিজ পছন্দ করেন, এই দোকানটাতে শুধু চিজ পাওয়া যায়, রং বেরঙের চিজ। এটা অর্গ্যানিক জার্সি, বিভিন্ন কালারফুল চিজ। কিছু গিফট প্যাক করে রাখছে, আর এখানে হচ্ছে চিজের থাকে চিজ সাজায় রাখছে।
আমি এখন যেখানে দাঁড়ায় আছি আমার ঠিক পেছনে একটা মার্কেট, এটার নাম হচ্ছে ক্লাইমার্ক থালায়। এই মার্কেটটা মূলত হচ্ছে 1954 সালে এটা ওপেন করা হয়, আর এটা 19th সেঞ্চুরি থেকে খুবই ফেমাস। এটা মূলত একটা হিস্টোরিক ইনডোর মার্কেট, আর এটার অ্যাটমসফিয়ারের জন্য এটা খুবই বিখ্যাত। স্পেশালি হচ্ছে এখানে ফ্রেশ প্রডিউস সসেজ, চিজ এবং ফেমাস অ্যাপল ওয়াইন পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের দেশের মুদি বাজার টাইপের আর কি, বাট এটা খুবই বিখ্যাত। এখানে মাংসের দোকান, ফল ফ্রুটের দোকান, এবং সবাই এখানে যারা লোকালরা আছে তারা এখানে মূলত বাজার করতে আসে। আর এইটার ভিউটা খুব সুন্দর আমার কাছে। আমি এটা যখন ফার্স্ট টাইম যখন আমি এটা ইন্টারনেটে দেখছি, তখন উপর থেকে একটা ভিউ দেখছিলাম আমি। সো উপর থেকে এটার ভিউটা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এটা আসলে উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। চারদিকে গ্রিন গ্রিন, রেড, সব ফ্রেশ খাবার দাবার। এবং এটার আরেকটা পাশ আছে, ওই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুইটা সেগমেন্টে মূলত মার্কেটটাকে ভাগ করা। এইটা আবার একটা ফিশ মার্কেট। আর এই পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই পাশের ভিউটা খুবই সেম। ওই যে ফুলকপি পাওয়া যাইতেছে এখানে, বেগুন পাওয়া যাইতেছে, গাজর, টমেটো সবই আছে। লোকালরা এই মার্কেটটাতে বাজার সদাই করতে আসে। আবার এখানে কিছু রেস্টুরেন্টও আছে, যেমন এখানে কিছু স্প্যাগেটি এবং হাবিজাবি অনেক কিছু খাবার দাবার আছে। সো এই তো, এখানে প্রচুর ভিড় মানুষজন। এখানে বসে বসে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে সেখানে বসে বসে চিল করতেছে। এবং এই যে মাছের দোকান, মাংসের দোকান, এটা যদি উপর থেকে আবার দেখাই, এখানে আবার একটা কে দাঁড়ায় আছে। সো এদের ভাষাগুলো কেমন জানি, মানে দের বাউস্তান মানে কি, খুবই পিকুলিয়ার লাগে আমার কাছে এই ভাষাগুলো। এটা একটা কফির দোকান, ফ্রাঙ্কফুর্টার ক্যাফে কফির দোকানের নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্টার ক্যাফে। ওই যে বারিস্তা সেই কফি বানায় এখানে। সো চলেন আমরা এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় এক্সপ্লোর করে। বাইরে প্রচুর ঠান্ডা, আমার এই গেট আপ দেখে হয়তো বুঝতে পারতেছেন বাইরে প্রচুর ঠান্ডা, -8 না 9 মানে টেম্পারেচার। যে স্টেশনে যাবো সেটার জন্য আমাদেরকে সাবওয়ে দিয়ে যেতে হবে, মাটির নিচে পাতাল গহ্বরে। U7 দেখাচ্ছে 1 মিনিটের মধ্যে চলে আসবে। তার 1 মিনিটে আসছে কিনা, এখনো আসেনি। U7 দিয়ে যাবো আমরা। এই যে আমার U7 চলে আসছে। এই ট্রেনগুলোতে চড়ার একটা নিয়ম আছে, আপনি প্রেস করলে খুলবে, কিন্তু এটা যদি কখনো অটোমেটিক ক্লোজ হয়ে যায় কখনো হাত দিবেন না মাঝখানে, কারণ হাত দিলে এটা আপনার স্টপ হবে না, এটা বরং আপনার হাত নিয়ে রওনা দিয়ে চলে যাবে। প্লেস দেখে বসতে হবে। এখানে দিক দিয়ে একটা যাইতেছে, এটারে ও রেস দিছে, কে কার আগে যাবে, পাল্লাপাল্লি দিয়ে চলতেছে। চলে আসছি, এখন একটু হাঁটি হাঁটি পা করে আগাইতে হবে। দেখেন কত বড় কুত্তা নিয়ে ট্রেনের মধ্যে উঠবে। এই কুকুর, এই যে বাবা, আরে বাবা, সেই অবস্থা।
এই যে বলতে না বলতে আরো দুইটা কুত্তা নিয়ে বেরিয়েছে, কুকুর কুকুর সরি। আমি যে কোনো নতুন দেশে গেলে চেষ্টা করি যে সবগুলো পাবলিক ট্রান্সপোর্টে ওঠার জন্য। তো এটা আমি এখন বাসে উঠতেছি 40%। আমি এই মুহূর্তে আছি বোটানিস্টার গার্ডেনে। এটা মূলত হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন। ইউরোপের বিভিন্ন প্ল্যান্ট থেকে শুরু করে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো এখানে মূলত এই সেন্ট্রাল ফ্র্যাঙ্কফুর্টের দিকে হওয়ার সুবাদেও এই জায়গাটা খুবই কোয়াইট এবং নিরিবিলি। দেখেন মানুষজন হাঁটতেছে, তাদের পেট নিয়ে আসছে এবং এই রাস্তাটা খুবই পিসফুল। এবং এটা মূলত 1900 শতাব্দীর দিকে বানানো, 19th সেঞ্চুরি। এবং এইটা লোকালদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এটা স্টুডেন্ট এবং লোকালরা বিভিন্ন রিসার্চার যারা আছে তারা এখানে রিসার্চের কাজকর্ম করে। তো আমরা সামনে গিয়ে একটু দেখার চেষ্টা করি যে এখানে ঢোকা যাচ্ছে কিনা। জার্মান বোটানিস্টার গার্ডেনের মানে হচ্ছে বাংলায় যেটাকে আপনারা বোটানিক্যাল গার্ডেন বলেন আর কি। বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন ঢাকায় যেটা আছে এটা তো জগৎ কুখ্যাত, বাট এই বোটানিক্যাল গার্ডেনটা খুবই বিখ্যাত। দুর্ভাগ্যবশত আজকে এই গার্ডেনটার সাপ্তাহিক ছুটির দিন, তো এখানে টিকিট কাটারও কোনো সুযোগ নেই, কোনো কিছুর সুযোগ নেই। বাট আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রিন হাউস। এখানে গাছগাছালি রেখে তারা এই যে এখানে গাছগাছালি রেখে এটা একটা গ্রিন হাউস বানায় রাখছে। বাট ভিতরে আর ঢুকতে পারলাম না আজকে। এত দূর জার্নি করে আমার প্রায় 35 মিনিট সময় লাগছে শুধু এই জায়গাটাতে আসতে। এত দূর জার্নি করে আসার পর যদি ঢোকা না যায়, টিকিট সিস্টেম আছে, টিকিটে ট্রাই করলাম, বাট এন্ট্রি ডিনাইড। পরে লোকালদের কাছ থেকে জানলাম যে এটা সম্ভবত আজকে সাপ্তাহিক ছুটির দিন। দুর্ভাগ্য। তো এখন এখান থেকে আমি যাব হচ্ছে একটা সুভিনিয়ার শপে। আমি যে কোনো দেশে গেলে, প্রত্যেকটা দেশে গেলেই আমি হচ্ছে ওই দেশের লোকাল মার্কেট থেকে কোনো একটা আর্কিটেকচার বা আর্ট বা কোনো একটা সুভিনিয়ার মনে রাখার জন্য, মেমোরিটাকে স্মৃতিচারণ করার জন্য নিয়ে আসি। তো সুভিনিয়ার শপ একটা নিয়ার বাই আছে 1.9 মাইল দূরে। তো ওইটাতে এখন যাব আমি, চলেন। এখানে ঢুকতে পারলাম না, বাট আমার কাছে ভালোই লাগে যে এরকম সুন্দর তুষার পরা রাস্তা দিয়ে হাঁটবেন আপনি। চারদিকে অনেক মানুষজন যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, কেউ আপনাকে ডিস্টার্ব করার নাই। সো এগুলো দেখলে ভালো লাগে। ধরেন এই যে ভিতরে, এটা সম্ভবত ওই যে প্রজাপতির একটা মেলা হয় এখানে, সময় অসময় প্রজাপতির মেলা হয়। তো এটা সম্ভবত ওই হাউসটা। আর এটার বাইরে একটা ডিরেক্টিভ একটা ম্যাপ দেওয়া ছিল। সো ওই ম্যাপ দেখে আমি যতটুক বুঝলাম আর কি। আমি এখন হেঁটে যাচ্ছি, এখান থেকে 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট হাঁটলে তারপরে বাস স্টেশন থেকে বাসে করে আবার 20 মিনিট পরে হচ্ছে সুভিনিয়ার শপ আছে এখানে একটা। এইখানে ওই গার্ডেনটা, বোটানিক্যাল গার্ডেনে অ্যাক্সেসের সুযোগ ছিল না, বাট এইখানে পাশে আর একটা গার্ডেন ছিল। এই গার্ডেনে টিকিট কেটে ঢোকার জায়গা আছে। তো এখানে আমি একটু আসলাম, এখানে একটু ঘুরে ঘুরে দেখবো। আমার ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। সো আমি কুইকলি একটু ভিতরটা দেখে চলে যাব। ওই যে এখানে একটা স্নো হাউস টাইপের করে রাখছে দূরে, এখানে লাভ শেপ দেওয়া, মানুষজন দুনিয়ার ছবি তুলতেছে। কাছ থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, লাভ শেপ
গাছগুলোকে লাইটিং করে রাখছে এবং এই তো শুধু এইটুকু জায়গায়, মানে এখানে যতটুকু দেখা যাচ্ছে এইটুকু জায়গার মধ্যেই দুনিয়ার মানুষজন ঘোরাঘুরি করতেছে। আজকে এখানে একটা মানে এত ভিড় কেন আমি বুঝলাম না। আমি তো এর আগেও অনেকগুলো স্পটে গেছি, বাট এতটা ভিড় আমি দেখিনি। বাট এই গার্ডেনটা সম্ভবত খুবই বিখ্যাত, যে জন্য মানুষ এখানে এসে ঘোরাঘুরি করতেছে। আমি এই মুহূর্তে যে গার্ডেনটাতে গেছিলাম সেটার নাম হচ্ছে পালম্যান গার্ডেন। মানে তারা গার্ডেন বলে না, তারা গার্টেন বলে। সময় এখন 5টা 15। পালম্যান গার্ডেন, সময় 5টা 15 হইলেও আপনার কাছে আশপাশের সিনসিনারি দেখে মনে হইতে পারে যে রাত বাজে 9টা। বাট এইটাই শীতের সময় ইউরোপের একটা বৈশিষ্ট্য যে আপনার 4টা 4টা 15-র মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। এই যে এটাতে যাওয়ার জন্য আমার বাসে যাওয়া লাগবে। চলে আসছে। আমি এই মুহূর্তে আরেকটা মিউজিয়ামের সামনে দাঁড়ানো। এই যে এটা একটা মডার্ন মিউজিয়াম। এই মিউজিয়ামটার নাম হচ্ছে মিউজিয়াম ফর মডার্ন কনসেপ্ট, মিউজিয়াম ফর মডার্ন আর্ট, এটার ইংলিশ হচ্ছে এটা। বাট আমি এই মুহূর্তে এটার ভিতরে যাব না, কারণ এটা ক্লোজ হয়ে গেছে। আমি আমার ওই যে সুভিনিয়ার পারচেজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমার কাছে নামটা খুবই ইন্টারেস্টিং মনে হলো, তো আমি এটা একটু গুগল করে দেখলাম যে এটার মানে কি। তো এটা ট্রান্সলেশন দ্বারাই হচ্ছে মিউজিয়াম ফর মডার্ন আর্ট। গতকালকে স্টেডেল মিউজিয়ামে গেছিলাম, দ্যাট ওয়াজ বেটার। এই যে এখানে আর্ট, এই দেশের মানুষজন আসলে আর্ট খুব, মানে ইউরোপিয়ানরা মূলত আর্ট খুব পছন্দ করে। আমি এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে তারা আর্টের প্রতি খুবই ফ্যাসিনেটেড। আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। এই যে দোকানটার নামই হচ্ছে সুভিনিয়ার প্যারাডাইস। দোকানের বাইরে একটা বড় টেডি বিয়ার ধরা আছে, ছাতা থেকে শুরু করে সব কিছু আছে। ভিতরে গিয়ে দেখি যে আরো কি কি পাওয়া যায়। এগুলো সবগুলো ম্যাগনেটিক হয়। আমার ব্যাগে খুব একটা জায়গা নেই, জায়গা থাকলে এই দোকান থেকে অনেক কিছু কেনা যেত, বাট ছোটোখাটো যা পাওয়া যায় তাই ট্রাই করবো একটু নিয়ে যাওয়ার জন্য। কত সুন্দর। ওয়াও, ছোট ছোট গ্লাস, ফ্র্যাঙ্কফুর্ট লেখা। দেখেন এত বড় একটা দোকান, বাট ভিতরে কোনো মানুষ নেই। বাইরে দাঁড়ায় আছে দুজন মানুষ, সম্ভবত দোকানেরই। তারা এতটাই বিশ্বাস করে মানুষজনকে যে কেউ এখানে এসে অন্তত চুরিদারি করবে না, আর যাই করুক না কেন। বাংলাদেশে হলে ওয়াও, ঘড়িগুলো কত সুন্দর। এগুলো সুইজারল্যান্ডের মেড, অরিজিনাল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ঘড়ির জন্য খুবই বিখ্যাত। সো আমি এখন একটু দেখি যে কি পারচেস করা যায়, তারপরে তাড়াতাড়ি এয়ারপোর্টের জন্য রওনা দিতে হবে, কারণ আমার ফ্লাইট আর নেক্সট 1 ঘন্টার মধ্যে। এই দোকানে জিনিসপত্রের যে দাম খুব একটা বেশি তা না, মানে ট্যুরিস্ট স্পট হিসেবে, যেমন ধরেন এই যে এটা আমার 4 ইঞ্চি বা 5 ইঞ্চি সমান পরিমাণে একটা এটার দাম হচ্ছে 595, মানে বাংলা টাকায় ধরেন 700 টাকার মতো। 5 টাকা 6 টাকা দিয়ে এই জিনিসগুলা পাওয়াটা ট্যুরিস্ট স্পটে একটু ডিফিকাল্ট। সো আমি এখান থেকে ছোটোখাটো কিছু জিনিসপত্র নিব। যেমন এইটা একটা খুব সুন্দর একটা ডিজাইন, এটার দাম 695।
এই যে এটা বিমান, বিমানটার দাম কত? 795। মানে জিনিসের ইউনিকনেসের উপর বেস করে জিনিসের দাম হয় আর কি। সো আমি ঝটপট কেনাকাটা করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। থ্যাংক ইউ। টোটাল 19 টাকা 85 পয়সার জিনিস কিনলাম। বিফোর ইউ প্যাক, ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট দিস থিংস ফর মাই ভিডিও পারপাস? রাইট, এটাও ম্যাগনেট। দ্য আদার ওয়ান, this one, and the last one, most exotic. Thank you very much. You're welcome. You may pack these things. You have a beautiful shop. এগুলো আবার ডিসকাউন্টে দেওয়া আছে। সো আমার শপিং শেষ। সো আমার ট্রাম চলে আসছে। এয়ারপোর্টের জন্য আমাকে 2বার থামতে হবে। এখন এই ট্রামটা ব্যবহার করবো, পরের বার হচ্ছে আমার একটা বাস নিতে হবে। সো এই যে রুট প্ল্যান। বিদেশে আসলে এটা চলাচল করাটা খুবই সহজ, কারণ আপনাকে সব কিছু গুগল ম্যাপ বলে দিবে যে কখন কোথায় কীভাবে কী যেতে হবে। গুগল ম্যাপটা জাস্ট আপনি যদি একটু ফলো করতে পারেন, এটা খুবই ইজি এবং রিয়েল টাইম দেখা যায়। এখানে সবাই স্যাটেলাইট নেভিগেশন ইউজ করে, তো স্যাট ন্যাভ ইউজ করার কারণে মূলত আপনি একদম রিয়েল টাইম সব কিছু সম্পর্কে জানতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা, যে আমি তো পাবলিক ট্রান্সপোর্টের জন্য পাস কিনে নিয়েছিলাম, তো আমার পাস ছিল হচ্ছে 7 দিনের, কিন্তু আমাকে আজ পর্যন্ত কোনো ট্রান্সপোর্টে কখনো জিজ্ঞেস করে নেই যে তোমার কাছে টিকিট আছে কিনা। ছোট্ট একটা টিকিট। সো এটা এয়ারপোর্ট থেকে বেরোয়ার সময় আমি কিনে নিয়েছিলাম, বাট এখানে র্যান্ডমলি চেক হয়। মানে আমি দেখছি আজকে একদিনে আমি 2বার দেখছি যে টিসিরা টিকিট চেকাররা উঠে র্যান্ডম মানুষজনকে চেক করে পরে 1-2টা স্টেশন পর আবার নেমে যায়। সো আপনারা যারা মনে করতে পারেন যে আরে পাস চেক করি না, তাহলে তো আর টিকিট কাটার দরকার নেই। একদিন ধরা খাইলে জরিমানা হবে। ট্রাম থেকে মাত্র নামলাম, যাইতে আপনাদেরকে দেখাই যে কি সুন্দর স্নো পড়তেছে, তুষার পড়তেছে একদম বৃষ্টির মতো। পুরো ট্রাম লাইন ঢেকে গেছে একদম। আমার কাছে এই বিষয়গুলো খুব ভালো লাগে। এখন আমি একটা বাসের জন্য ওয়েট করব। এই বাস আমাকে নিয়ে যাবে ইনশাল্লাহ এয়ারপোর্ট। হ্যাঁ, 61 নম্বর বাস। এখানে বাসের নাম্বার দেওয়া থাকে কোন বাসগুলো এখানে দাঁড়াবে। 61, 58, 78, 12 এগুলো এখানে দাঁড়ায়। বসার সিটেও স্নো পরে আছে একদম। তো চলেন এয়ারপোর্ট যাবো। আমার একদম চোখে তুষারগুলো বিঁধতেছে। এই যে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বাট চোখ উপরের দিকে খোলা রেখে দেখা যায় না। মজার জিনিস দেখায় আপনাদেরকে। এই জায়গায় সব দেশে তো হচ্ছে প্রেস করার জন্য বাটন দেওয়া থাকে, বাট এইখানে হচ্ছে আপনার হাতটা ছোঁয়াইতে হবে। তো যদি এখানে হাতটা ছোঁয়ান, এই যে জার্মান ল্যাঙ্গুয়েজে ওরা বলছে যে ওরা বুঝতে পারছে যে রাস্তা ক্রস হওয়ার জন্য জায়গা দিতে হবে। সো এখানে কোনো বাটন নাই, কিছু নাই, জাস্ট হাতটা এভাবে ছোঁয়াইতে হয়। এক এক দেশের এক এক নিয়ম আর কি। সো আমার বাস চলে আসছে, এখান থেকে মোটামুটি আর 20 মিনিটের মতো সময় লাগবে। এই যে আমার টার্মিনাল চলে আসছে, টার্মিনাল 1। এখন নেমে গেলাম। আমার ফ্লাইটের আর 1 ঘন্টা সময় আছে। অলরেডি অনলাইনে চেক ইন করে রাখছি। চেক ইন অনলাইনে করাতে সুবিধাটা হয় কি, আর আপনাকে কাউন্টারে যেতে হয় না যদি আপনার কাছে বড় কোনো ব্যাগ ট্যাগ না থাকে। সো আমি অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টে।
আর এই যে এখানে বড় করে লেখা আছে ওয়েলকাম টু ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট টার্মিনাল 1। সো আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আপনাদেরকে যদি একটু দেখাই কাছ থেকে, আমি আমার ভিডিও এখানেই শেষ করব। পরবর্তী পর্ব শুরু হবে জার্মানি থেকে প্যারিস যাত্রাপথে কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে মতামত জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।